আজ আমাদের টপিক ব্যাংক কিভাবে টাকা ইনকাম করে। বন্ধুরা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে যখন আপনাদের সেভিংস করতে হয় বা সঞ্চয় করতে হয় তখন আপনারা কার কাছে যান, বা যখন লোন নিতে হয় তখন কার কাছে যান, বা সবথেকে প্রাথমিক প্রশ্ন আপনার স্যালারি কোথা থেকে আসে। তো বন্ধুরা, এসব প্রশ্নের একটাই উত্তর, ব্যাংক। এমনিতে আমরা সবাই আলাদা আলাদা ব্যাংকে নিজের অ্যাকাউন্ট খুলি এবং টাকা জমা করি, এবং এই ব্যাংক ওই জমা টাকার ওপর ইন্টারেস্টও দেয়। মানে যত টাকা আমরা ব্যাংকে জমা করি ওর থেকে অনেক বেশি পরিমাণ টাকা আমরা ব্যাংক থেকে রিটার্ন পাই। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে যখন আমরা ব্যাংক থেকে আমাদের সব জমানো টাকা তুলে নিই বা উইথড্র করে নিই, তো এতে ব্যাংকের কিভাবে লাভ হয় এবং ব্যাংক কিভাবে আর্নিং করে? মোটের ওপর ব্যাংকের আর্নিংয়ের উৎস কী? নাম্বার 1, কাস্টমার মানি। ব্যাংকের কাছে টাকা ইনকাম করার অনেক রাস্তা আছে, যার মধ্যে সবথেকে প্রথম পদ্ধতি হলো কাস্টমারের টাকাকে ব্যবহার করা। প্রকৃতপক্ষে ব্যাংক আপনার জমা টাকা ইউজ করে অন্য কাস্টমারকে লোন দেওয়ার জন্য, এবং ওই লোনের যে ইন্টারেস্ট রেট চার্জ করে ওতেই ব্যাংকের আর্নিং হয়। ধরুন আপনি একটা ব্যাংকের কাস্টমার আছেন, আর ওই ব্যাংকে 1 বছরের জন্য 1 লাখ টাকা জমা করতে চান। এর জন্য আপনি ওই ব্যাংকে 1 বছরের এফডি করে নেন, যার উপর ব্যাংক আপনার 5% ইন্টারেস্ট দেয়। এখন এই 1 লাখ টাকা ব্যাংকের কাছে এসে গেছে। এরপরে ব্যাংক ওই 1 লাখ টাকা অন্য কোনো কাস্টমারকে লোন হিসেবে দেয়, এবং ওই কাস্টমারের থেকে ব্যাংক প্রায় 10%-এর কাছাকাছি ইন্টারেস্ট রেট নেয়। এখন যখন ওই ব্যক্তি 1 বছর বাদে ব্যাংককে টাকা ফেরত দেয়, তো তখন ওই ব্যক্তি ব্যাংককে 1,10,000 টাকা ফেরত দেয়, যার মধ্যে ব্যাংক আপনাকে দেয় 1,05,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা থেকে যায় ব্যাংকে। আর এই বেঁচে যাওয়া 5,000 টাকা হয় ব্যাংকের আর্নিং। আপনার কাছে টাকা নিয়ে অন্য কাস্টমারকে লোন দেওয়া, এবং এইভাবে প্রতি মাসে ব্যাংক এই পদ্ধতিতে মোটা অঙ্কের টাকা লাভ করে। এছাড়া ব্যাংক নিজের কাস্টমারের ওপর বিভিন্ন ধরনের চার্জ লাগিয়ে টাকা ইনকাম করে। নাম্বার 2, SMS চার্জ। বন্ধুরা, আমার মতন আপনারও হয়তো ব্যাংকে থেকে অনেক SMS আসে, যেগুলো দেখে আপনার মাথা অবশ্যই খারাপ হয়ে যায় হয়তো। কিন্তু আপনি কি জানেন এই SMSগুলোর জন্য ব্যাংক 3 মাস অন্তর টাকা চার্জ করে? এগুলো ওইসব SMS যেগুলো আমরা বেশিরভাগ সময় খুলেও দেখি না। ওই SMSগুলোর জন্য এই ব্যাংক চার্জ নেয়। এমনিতে RBI-এর গাইডলাইন, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন বলে যে ব্যাংকগুলির SMS চার্জের সার্ভিস ফ্রিতে দেওয়া উচিত। কিন্তু কিছু ব্যাংক এমনও আছে যে 5 পয়সা SMS-এর হিসাবে মাসে 25 পয়সা পর্যন্ত কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, এবং এর ওপর GST আলাদাভাবে লাগে। এখন আপনি ভেবে দেখুন যে এই হিসাবে ব্যাংক লাখ লাখ কাস্টমারের কাছ থেকে মাসে কত টাকা ইনকাম করে। নাম্বার 3, ডেবিট এবং ক্রেডিট কার্ড চার্জ। এটা তো আপনি জানেন যে আপনি যদি নন ব্যাংক ATM থেকে 3 বারের বেশি টাকা উইথড্র করেন বা টাকা তোলেন, তো ওর জন্য ব্যাংক আলাদা চার্জ নেয়। এই রকম করার জন্য ব্যাংক আপনার প্রতি ট্রানজ্যাকশানে 25 টাকা পর্যন্ত চার্জ করে। শুধু এটাই নয়, কার্ডে মেনটেন চার্জও আমাদের কাছ থেকে নেওয়া হয়ে থাকে। এর জন্য আপনার অ্যাকাউন্ট থেকে বছরে একবার 100 থেকে 500 টাকা পর্যন্ত অ্যামাউন্ট কেটে নেওয়া হয়ে থাকে। এবং হ্যাঁ, আপনি যে কোনো ধরনের নতুন কার্ড বানাতে চান তো ওর জন্য টাকা আলাদাভাবে দিতে হবে। যেমন আপনি যদি আপনার ডেবিট কার্ড হারিয়ে ফেলেন, তো
নতুন ডেবিট কার্ড তৈরি করার জন্য ব্যাংকে 50 থেকে 500 টাকা পর্যন্ত দিতে হতে পারে। এক্সাম্পল হিসাবে ভারতীয় স্টেট ব্যাংকে এখন ডেবিট কার্ড রিপ্লেস করার চার্জ 300 টাকা এবং জিএসটি আলাদাভাবে নেওয়া হয়। সেখানে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংকে এই চার্জ 200 টাকা। নাম্বার 4, ফেল্ড এটিএম ট্রানজাকশান চার্জ। এই রকম অনেকবার হয়েছে হয়তো, যখন আপনি এটিএম থেকে টাকা তুলতে গেছেন হয়তো, কিন্তু অ্যাকাউন্টে কম অ্যামাউন্ট থাকার কারণে আপনার ট্রানজাকশান ফেল হয়ে গেছে হয়তো। কিন্তু আপনি কি জানেন এই রকম পরিস্থিতিতেও মানে ফেল্ড এটিএম ট্রানজাকশানের রূপেও ব্যাংক আপনার থেকে চার্জ নেয়। মানে ছোট একটা ভুলের জন্য আপনার ব্যাংককে টাকা দিতে হয়। যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলি, প্রতিটা ফেল্ড ট্রানজাকশানের জন্য 20 টাকা করে নেয় এবং জিএসটি চার্জ আলাদাভাবে নেয়। একই রকমভাবে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং ইয়েস ব্যাংকের ভিতরে 25 টাকা চার্জ নেয়। নাম্বার 5, ক্যাশ ট্রানজাকশন চার্জ। বন্ধুরা, প্রত্যেক ব্যাংকে যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে, ব্যাংক তাদের একটা লিমিট পর্যন্ত টাকা ট্রানজাকশানের অনুমতি দেয়। কিন্তু যখন এই লিমিট ক্রস করে যায়, ব্যাংক তখন আপনার থেকে চার্জ নেওয়া শুরু করে দেয়। এমনিতে প্রতিটা ব্যাংকের জন্য এই ক্যাশ ট্রানজাকশান লিমিট আলাদা আলাদা হয়। যেমন অ্যাক্সিস ব্যাংক থেকে আপনি 1 মাসের ভিতরে 2 লাখ টাকা পর্যন্ত বা 4 বার ফ্রিতে ক্যাশ তুলতে পারেন। কিন্তু এরপরে যখন আপনি টাকা তুলবেন, প্রতিবারে ব্যাংক আপনার থেকে 2.5% আলাদা চার্জ নেবে। এছাড়া ব্যাংক আপনার কাছ থেকে মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স, ওয়ান ট্রান্সফার, চেক ক্লিয়ারেন্স, লকার ফ্যাসিলিটি এবং ইন্স্যুরেন্সের নামে ব্যাংক যথেষ্ট লাভ করে। এখন বন্ধুরা, আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে ব্যাংক জমা হওয়া সব টাকা কি ইউজ করে নেয়? এর উত্তর হলো না। মূলত আরবিআইয়ের নিয়ম আছে। ওই আরবিআইয়ের নিয়ম অনুযায়ী ডিপোজিটার যত টাকা জমা করে ব্যাংকের ভিতরে, ব্যাংকে মিনিমাম ওই পার্সেন্টেজ টাকা ক্যাশ রূপে রিজার্ভ করে রাখতে হয়। একে ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয় এবং এই রেশিও কত হওয়া উচিত সেটা প্রতি বছর আরবিআই ঠিক করে। এছাড়া ব্যাংকে কিছু পার্সেন্টেজ টাকা গভর্নমেন্ট বন্ডস, গোল্ড রিজার্ভ এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের ভিতরে ইনভেস্ট করতে হয়। এই সবের ভিতরে অ্যামাউন্ট বাদ দেওয়ার পরেও ব্যাংকের কাছে মিনিমাম 75%-এর বেশি টাকা বেঁচে যায়, যাকে ব্যাংক স্বাধীনভাবে ইউজ করতে পারে নিজের লাভের জন্য। বন্ধুরা, এখন আসবো শেষ প্রশ্নে, আপনার নিজের ব্যাংক কিভাবে খোলা যেতে পারে। তো আপনাদের জানানোর জন্য বলে দিই যে আপনিও নিজের ব্যাংক খুলতে পারেন। তার জন্য আপনার কাছে 500 কোটি টাকা থাকা চাই। কেননা রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুসারে এতটা প্রাথমিক মূলধন আপনার কাছে হওয়া চাই একটা প্রাইভেট ব্যাংক খোলার জন্য। এরপরে আপনার আরবিআইয়ের কাছ থেকে ব্যাংক খোলার জন্য পারমিশন নিতে হবে, কেননা ভারতের ভিতরে প্রত্যেকটা ব্যাংকে পরিচালনা করে আরবিআই। তো আজ আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।